Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন দাস অ্যান্ড কোম্পানি ফ্রেন্ডস টিভির পর্দায়। আমরা আজ এমন একজনের সঙ্গে কথা বলতে চলেছি, দাস অ্যান্ড কোম্পানি দর্শক যাকে দেখতে চলেছে। সে ছোটোবেলা থেকে নৃত্য নিয়ে খুব সুন্দর তার প্রতিভা। ছোটোবেলা থেকেই তাকে দেখা গেছে অনেক মঞ্চে সে পারফর্ম করছে। তার সাথে কে কে সহযোগিতা করেছে আর তার এখনকার বড় হয়ে ওঠা আমরা তার মুখ থেকেই শুনব। আর তার সাথে বলতে হয়, আমরা যারা শিল্পী আমাদের ছোট থেকেই আমরা যারা আমাদের ইচ্ছা থাকে আমরা অনেকটা দূর এগোতে পারি। তো তেমনই একজনের সাথে আমি আজকে পরিচয় করাবো আপনাদেরকে। তার মনের কথা আমরা শুনবো আজকে দাস অ্যান্ড কোম্পানির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, শর্মিলী বিশ্বাস। তোমার যে এতদিনের একটা লাইফস্টাইল বা এতদিনের তুমি কাজ করছো, বাবা লেখালেখি করেন, তো সাংস্কৃতিক একটা বাড়ির ব্যাপার আছে তোমার মধ্যে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি একটা কথা বলি এখন, যে কতটা তোমার প্রথমেই যেটা আমি আসি সেটা হচ্ছে কতটা ফ্যামিলি সাপোর্ট তুমি পাচ্ছ এখন? মানে আমি প্রথমেই একটা কথা বলবো যে ফ্যামিলি মানে সে একটা বিশাল বড় সাপোর্ট। আমি যে এতদিন যে নাচের জগতে আছি, এত দূর এগোতে পেরেছি, আমার ফ্যামিলির সাপোর্ট না পেলে সেটা সম্ভব ছিল না। আর সবথেকে ইম্পর্টেন্ট আমার ঠাম্মা, মানে আমি দিভাই বলি, আমার দিভাই সেই ছোটোবেলা থেকে আমার সেই নাচ করতে যাওয়ার আগে মেকআপ করানো থেকে শুরু করে ড্রেস করানো, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এভরিথিং। এবং এখনও পর্যন্ত আমি নিজে শেখাচ্ছি এবং নিজে শিখছিও। এখনও পর্যন্ত যখন কোনো নাচ শিখি, কোনো টিচার আমাকে কোনো নাচ ধরুন কম্পোজ করে দিচ্ছে, বা আমি নিজে হয়তো আমার স্টুডেন্টদের কিছু নাচ শেখাচ্ছি, তো সেই নাচটা কম্পোজ করার পর প্রথম দিভাইকে দেখাই যে দেখো ঠিক হচ্ছে তো, যদি তুমি বলো যে এটা ঠিক আছে তবেই ঠিক আছে। তো সেই একটা আলাদা স্যাটিসফ্যাকশন ছোটোবেলা থেকেই চলে আসছে। তো সেটা একটা বিশাল সাপোর্ট। আর আমার গুরুদের তো আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তুমি যে ছোটোবেলা থেকে ডান্স নিয়ে তুমি আছো, মানে এই যে বিষয়টা, বাড়ির সাপোর্ট তো রয়েছে বলেই তুমি তোমার দিভাইয়ের কথা বললে, মানে ঠাকুমার কথা বললে, আর বাড়ির বাবা মা সবারই তুমি সাপোর্টটা পাচ্ছ বলে তুমি কাজ করছো। এই ছোটোবেলা থেকে 3.5 বছর, তখন তো আমরা অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা অবুঝ হিসেবে আমরা ভাবি। একটা বাচ্চা যেহেতু তুমি ছিলে অনেকটা ছোটোবেলা থেকে, তো তখনকার যে ডান্সের উপরে তোমার, নৃত্যের উপরে তোমার যে ঝোঁক, এটা কি কাউকে দেখে এসেছে না এমনি তখন গান বাজতো তুমি নাচ করতে? কোনটা? না, এটা কাউকে দেখে বলতে আসেনি, মানে আমার প্যাশনটা ছোটোবেলা থেকে নিজে থেকেই এসছে। মানে আমাকে ঠাম্মা গান শেখানোরও প্রচুর চেষ্টা করেছিল, গান আঁকা বিভিন্ন শিখেছি সবই, কিন্তু মানে আঁকা শিখেছি, গানটা সেভাবে মানে চেষ্টা করেছিল, যেহেতু আমার দিভাই খুব ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। তো নানা কারণে তার কন্টিনিউ করা হয়নি, কিন্তু তাই ওনার ইচ্ছে ছিল যে নাতনিও শিখুক। কিন্তু আমার নাচের প্রতি এত ঝোঁক নিজে থেকেই, যে আমি তো তখন ছোট ছিলাম, অত বুঝতাম না। দিভাই নিজেই বলতো যে আমি নাকি মানে নানান রকম স্টেপ করছি, কোনো গান চলছে তখনই নানান রকম স্টেপ করছি, এই আর কি। মানে এইভাবেই ভালো লাগাটা ছোটোবেলা থেকেই ছিল। ছোটোবেলা থেকে ভালো লাগা, এটা শুধু এখন সেটা প্যাশন হয়ে গেছে। একদমই প্যাশন, মানে নেশা হিসাবে রেখেছো, পেশা হিসাবে কি সেটা ভবিষ্যতে রাখতে চাইছো? একদমই পেশা হিসেবে রাখতে চাইছি। আমার নাচটা ভীষণ ভালো লাগে, আমি শিখছি, শেখাচ্ছি, দুটোর মধ্যেই আলাদা আলাদা আনন্দ রয়েছে। এমনই নাচটাকে ভালোবাসি এতই যে মানে বাড়ির বাবা মা সবাই বলে যে খেতে খেতেও তুই নাচছিস,
তুই মানে তুমি মানে খেতে খেতে নাচ চলতে করছো? স্টেপ কিছু ভাবছি আচ্ছা। বা কোনো মুদ্রা করছি, এরকম একটা ব্যাপার, মানে এত ভালো লাগার জায়গা এটা, সেই জন্য। যাক, মানে তুমি যে মানে তোমার মুখ থেকে এটা শুনছি, মানে খেতে খেতেও তুমি নাচ করছো। আমরা জানি অনেকে আছে খেতে খেতে পা দোলায়, আমরা যেটা করি, বা হয়তো আমরা কার্টুন দেখে বা কিছু একটা দেখি, যে তুমি যে তোমার মধ্যে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে খেতে খেতেও তুমি নাচ করছো। যাই হোক, খুব ভালো ব্যাপার। আর একটা যেটা কথা সেটা হচ্ছে মানে যেটা আমাকে বলতে হয়, মানে সবাইকে আমি বলি যেটা, সেটা হয়েছে এই যে প্রফেশনটাকে নেশা হিসাবে রাখাটা খুব ভালো, পেশা হিসাবে অন্য কোনো কাজ করাটা খুব দরকার হয়। তো তুমি মেয়ে মানুষ, মানে একটা মেয়ে হয়ে যে তোমার যে একটা বিষয়টাকে, এই প্রফেশনটাকে তুমি পেশা হিসাবে মানে ভবিষ্যতে রাখতে চাইছো কি? মানে এটা আমার আর্নিং এর দিক থেকে কথা হ্যাঁ, বলছি। মানে এটা যেহেতু আমার খুবই ভালো লাগার জিনিস, এটাকে নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, তো সেদিক থেকে এটা পেশা তো থাকবেই সাইডে, কিন্তু এছাড়া আমার পড়াশুনোটাও খুব, তো মানে পড়াশুনো নিয়েও আমার খুবই ভালো লাগা রয়েছে, তো সেই দিকটাও আমি প্রস্তুতি নিচ্ছি। আর সেদিকেও একটা নিজের পায়ে দাঁড়ানোর, কারণ এখনকার দিনে মেয়েদের তো নিজের পায়ে দাঁড়াতেই হয়, যা পরিস্থিতি পড়ছে, তো সেই সব দিক থেকেই মানে আমি চেষ্টা করছি যাতে নিজের তুমি যে পায়ে এখন, স্বাবলম্বী হতে মানে পারি। তোমার এখন 22-23 বছর বয়স, হ্যাঁ। তুমি এই বয়সে এসে তুমি যে কথাগুলো ক্যামেরার সামনে বলছো, টিভির ওপারে তো তোমার বাবা মা শুনছে, তো তারা অনুভব করবে না যে আমার মেয়ে এত বড় বড় কথা বলছে, মানে নিজের পায়ে দাঁড়াবে? হ্যাঁ, বাবা মা জানে, সবাই মানে আমার বাড়ির সবাই জানে। অনেকে বলে যে এবার বিয়ে করার সময় হয়ে গেছে, বিয়ে টিয়ে কর, কিন্তু না, আমি বলেছি যে আমি একদম নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, তারপরে। মানে তো আমি এটাও শুনেছি মানে আমি দেখেছি তোমার যে বললে, তুমি নিজেই বললে বা আমি দেখেছি বা শুনেছি, যাই বলো না কেন, যে তোমার ডান্সের স্কুল আছে বা নিজে শেখাচ্ছ তুমি। মানে কতজন স্টুডেন্ট তোমার এখন? আমার প্রায় 30 জনের কাছাকাছি আছে। 30 জন? হ্যাঁ, 30 জনের কাছাকাছি আছে। চিতপুরে একটা খুব পুরনো ক্লাব প্যাসকো বলে, সেখানে আমি শেখাই। অনেক বাচ্চারা শেখে, আর কিছু তাদের মধ্যে স্পেশাল চাইল্ডও রয়েছে, তাদেরকেও আমি খুবই যত্ন সহকারে যতটা সম্ভব চেষ্টা করি শেখানোর। আর আমার নিজের বাড়িতেও আমি শেখাই, ক্লাস করাই। বাড়িতে সবাই আসে, বাচ্চারা আসে? হ্যাঁ, বাচ্চাদেরকে শেখাও না তোমার বয়সের? হ্যাঁ হ্যাঁ, আমি বড় ছোট সবাইকেই শেখাই। মানে 6 থেকে 7 শেখানোর ইচ্ছা আছে? হ্যাঁ, মানে 5 মোটামুটি আমার কাছে না, 4 বছর বাচ্চাও শেখে। 4 বছরের বাচ্চা থেকে শুরু করে বড়রাও শেখে। তো তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাই, তারপর বড় বড় আগামী দিনেও আসছে, আগেও করেছি, শিশির মঞ্চে অনুষ্ঠান করেছি, তো ভবিষ্যতেও আসছে অনেকগুলো বড় প্রোগ্রাম। আর তাদের পরীক্ষারও ব্যবস্থা রাখি। প্রাচীন কলা কেন্দ্র থেকে আমি নিজেও পরীক্ষা দিয়েছি, তাদেরকেও সেই ফেসিলিটিটা আমি দিই। মানে ওখান থেকে সার্টিফিকেটটা পাইয়ে দাও? সার্টিফিকেটটা পায় ওরা। তো এবার ব্যাপার আরেকটা কথা আসে, সেটা হয়েছে মানে আমি আগের দিনকে একটা কথা শুনছিলাম, তোমার বিষয়ে শুনছিলাম যে তুমি কোনো ডান্স প্রোগ্রাম, মানে ওখানে কম্পিটিশন আর কি যেটাকে বলে, সেখানে তুমি এজ এ গেস্ট সাথে সাথে তুমি বিচারক হিসেবে তুমি গেছো, শুনছিলাম। এটা আমার নৃত্য জীবনের একটা মেমোরেবল ঘটনা বলতে পারেন। মানে আমি যে কলেজে পড়তাম, সেই কলেজের উদ্যোগে প্রতি বছরই বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেখানে ইন্টার কলেজ ডান্স কম্পিটিশন হয়, বিভিন্ন কলেজ পার্টিসিপেট করে আর কি। তো সেখানে আমার কলেজের প্রফেসররা আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার বিশাল বড় প্রাপ্তি জায়গা আর কি। তো সেইখানে বিচারক হিসেবে আমি গিয়েছিলাম। তুমি তো এখন স্টেজে পারফর্ম তো ভালোই করছো, স্টেজে পারফর্ম করার পাশাপাশি মানে এই যে পারফরমেন্সের যে বিষয়টা আছে, সেটা নিয়ে বা স্টুডেন্টদেরকে নিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা? ভবিষ্যতে আমার ইচ্ছে আছে আরও বড় জায়গায়, যে ওদের এমনিতে আমি পারফরমেন্সের সুযোগ দিই ভালো ভালো জায়গায়। ভবিষ্যতে ইচ্ছে আছে যে ওদেরকে নিয়ে নতুন নতুন থিমে আরও কাজ করার। মানে অনেক এখন তো সব ক্রিয়েটিভ ড্যান্সের যুগ, তো ইচ্ছে আছে যে কোনো ভালো থিমের ওপর যদি কাজ করা যায়, তো সেই রকমই আর কি। আচ্ছা, তোমার মানে এই যে ছোটোবেলা থেকে অনেকটা লাইফস্টাইল তোমার চেঞ্জ, মানে পড়াশোনার পাশাপাশি তুমি যে ডান্স শেখাচ্ছ, এটা একটা খুব ভালো পজিটিভ দিক। তো
পাশাপাশি আমি একটা কথাগুলো আমি যেটা আমার খুব কানে বাজে আর কি, যে মেয়েরা বাড়ির বাইরে বেরোবে না বা এই যে বিষয়গুলো না শেখাবে কেন, এই অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো তোমার ক্ষেত্রে সেই সমস্যাটা মনে হয় না হয়েছে? একদমই হয়নি আমার ক্ষেত্রে। আমার ফুল সাপোর্ট ছিল ফ্যামিলির ক্ষেত্রে, আমার আত্মীয় স্বজনও সেরকম, মানে আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। আমার স্কুলের টিচাররাও পর্যন্ত, মানে ভাবা যায় না, আমি 2019-এ পাস আউট স্কুল থেকে, 12 পাস করে গেছি। তো তেনারা এখনও আমাকে মনে রেখে প্রত্যেকটা নাচের যখনই ভিডিও পোস্ট করি তখন কমেন্ট করে, লাইক করেন। তো মানে আমার কাছে বিশাল প্রাপ্তি সেগুলো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, আমরা এখন 2025-এ এসে, তুমিও তোমার বয়সটা এখন 25-এ এসে সোশ্যাল মিডিয়াটা খুব আমরা মানে অ্যাক্টিভ, আমরা সবসময় মানে ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া বা স্ক্রল করতে দেখে আমরা তবে ঘুমাতে যাই। তো এই যে সময়টা, তো তোমার যে ডান্সের যে ভিডিওগুলো আপলোড করছো বা সাইটগুলোতে আপলোড করছো, সেখান থেকে কেউ বলে না যে ম্যাডাম আমাকে শেখাবেন, ম্যাডাম কিছু ব্যাপার? হ্যাঁ, সেখানে অনেকে বলেছে এরকম। এই ম্যাডাম হওয়ার অনুভূতিটা কেমন? এটার একটা আলাদাই আনন্দ, মানে বলে বোঝানো যাবে না। এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার এত ভালো লাগে। মানে বলে না যে মাটির ডালাকে নিজের মতন করে তৈরি করা যায়, একটা নিজের, মানে একটা যে কিছু জানে না, হ্যাঁ, তাকে নিজের মতন করে গড়া, এবং তো সে যখন ভালো করে বা কোনো কম্পিটিশনের প্রাইজ পায়, টিচার হিসেবে তার আনন্দটা মানে বলে বোঝানো যাবে না। এরকম অনেক হয়েছে যে আমার স্টুডেন্টরা অনেক জায়গায় কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, প্রাইজ পাচ্ছে, তো সেটার একটা বিশাল আনন্দ। মানে আরো একটা বিষয় যেটা আমি মানে দেখি সব জায়গায়, যে স্টুডেন্টরা তো ভালো প্রাইজ পাচ্ছে, বা তুমি যেটা তোমার কথাতেই আসি, স্টুডেন্টরা প্রাইজ পাচ্ছে, তোমাকে এসে তোমাকে বলছে, তো সেখান থেকে অ্যামাউন্ট যে টাকা একটা, তো সেখানে যে একটা মানুষ তো কিছু দক্ষিণা হিসেবে কিছু নেয়, পারিশ্রমিক নেয়, তো সেখান থেকে যেন কেউ দিতে পারলো না, আর্থিক দিক থেকে একটু পিছিয়ে আছে, সেক্ষেত্রে তোমার কি মানে এই পয়েন্টটা আমি মিস করেছি, এটা আমারই ভুল। আমি যে ক্লাবে শেখাই, প্যাসকো ক্লাবে, সেটা খুবই গরিব অঞ্চল, গরিব দুস্থ বাচ্চাদেরাই মোটামুটি ওখানে শেখে। তো সবাই দুস্থই বলতে গেলে, তো তাদের থেকে খুবই কম অর্থ নিয়েই আমি শেখাই। কারণ আমার কাছে অর্থটা মেন নয়, আমার কাছে শেখানোটাই আসল, যাতে আমি নিজে যতটুকু শিখেছি সেটা আমি ওদের মধ্যে পৌঁছে দিতে পারি, এটাই আমি মেন ভাবি আর কি। গুরু হিসাবে তোমার কেউ আছে নাচের দিকে? হ্যাঁ, একদমই। আমার গুরু সৌরজা ঠাকুর, বিখ্যাত নৃত্যশিল্পী, হয়তো চিনে থাকতে পারেন। তো ওনার কাছে আমি শিখি। এখন ওনার গুরু অভয় পালও থাকেন আমাদের, যখন আমরা নাচ করি, মানে নিয়মিত যখন ক্লাস হয় তখন উনিও থাকেন আর কি, উনিও গাইড করেন, প্লাস ম্যাম তো থাকেন। বাবা মায়ের সাপোর্টটা পাচ্ছ তো? একদম, বাবা মা সবসময় আছে, আর মাকে তো সবসময় ধরে বেঁধে নিয়ে যাই প্রোগ্রামে, ভিডিও করতে হবে, ভিডিও করো, মানে মা খুব ভালো আর কি ক্যামেরার হাতটা, তো সেই জন্য মাকে নিয়ে যাই সবসময়। আর মানে যেটা তুমি যে বাইরে বাইরে কম্পিটিশনে গেছো বা যাচ্ছ, সেখানে কে যায়, মা যায় না ঠাকুমা ঠাকুরদা যায়? না, হ্যাঁ, দুজনই যেতেন, ঠাকুরদা ঠাকুমার সাথেই বেশিরভাগ গেছি বাইরের কম্পিটিশনগুলোতে। তো দাদু 1 বছর হলো গত হয়েছেন, তো সেই কারণে এখন আপাতত স্টপ আছে বাইরে যাওয়াটা, তো ওনারাই সাথে থাকেন বেশিরভাগ। মানে জীবনে চলার পথে মানে তোমার এই যে জার্নিটা তোমাকে মেইন কথা হয় তোমার ঠাকুমা ঠাকুরদারই অনেকটা অবদান প্রচুর, কারণ ওনাদের হাতেই বলতে গেলে আমি মানুষ, তো পুরোটাই ওনাদের, মানে ওনাদের অবদান ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। যতটুকু করতে পেরেছি পুরোটাই বলতে গেলে ওনাদেরই অবদান। তোমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করে নাচের জন্য, আজকে কাশান কোম্পানি যারা দেখছেন, তো সেখান থেকে কোনো মানুষ যদি তোমাকে কন্ট্যাক্ট করে, বা তুমি ম্যাডাম হিসেবে আসবে, যে মানে বলবো যে দিদিমণি আমাদের ম্যাডাম, অনেকে বলে না নাচের স্কুলে গিয়ে নাচের ম্যাডাম আসবে, নাচের দিদিমণি আসবে, তো ডান্সের ম্যাম আসবে, ইংলিশ যদি হয় ডান্সের ম্যাম আসবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি মানে তোমাকে যদি কেউ নক করে যে ম্যাডাম আমাকে, আমি তো থাকি অমুক জায়গায় থাকি, তুমি একটা জায়গা তুমি শেখাও, সেখানে আমাদেরকে শেখাতে পারবেন, তুমি সেখানে কী করো? ধরো ওখানে আরও 10-15-20 জন বাচ্চা কাচ্চা আছে শিখতে চাইছে, যোগাযোগ করে তুমি সেখানে শিখতে যাবে, শেখাতে যাবে। হ্যাঁ, সেরকম যদি অনেকে এক জায়গায়
হয় তাহলে পারবো, কিন্তু আমার তো এখন পড়াশোনার চাপ, এক দুজনের জন্য হয়তো পারবো না, তাদের সাথে হয়তো আমাকে কন্ট্যাক্ট করে তাদের হয়তো আমার বাড়িতে এসে শিখতে হবে, কিন্তু অনেকে থাকলে আমি যেতে পারি। তো এই যে চলতে চলতে মানে তুমি যখন খেতে খেতে তুমি নাচ করছো, চলতে চলতে নাচ করো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে করি, রাস্তায় করি না, নাহলে লোকে পাগল ভাববে। হ্যাঁ সেটা তো পাগল তো লোকে ভাববে যে রাস্তা বেরিয়ে গিয়ে বাবা মেয়েটা নাচ করছে, এটা তো ভাববে। তো যাই হোক, আজকে তোমার মুখ থেকে অনেক কিছু শুনলাম আমি। তো জীবনে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা কি ছিল, মানে অনুভূতিটা কেমন ছিল যে নাচ করতে বাইরে গিয়ে নাচ মানে করছো তুমি, সেই অনুভূতিটা কেমন? হ্যাঁ, প্রথম আমি তখন অনেক ছোট, মানে খুব একটা অভিজ্ঞতা তখনও হয়নি। বাইরে গেছি, দিল্লি গেছি, মানে দিল্লিতে কম্পিটিশন বলতে গেলে এখানে হয়েছিল স্টেট লেভেলের কম্পিটিশানটা, সেখান থেকে সিলেক্টেড হয়ে তারপরে বাইরে ন্যাশনাল লেভেলের গিয়েছিলাম। তো সেটাও একটা ভীষণ স্মরণীয় মুহূর্ত আর কি। মানে ট্রেনের মধ্যে জ্বর এসে যায়, মানে যাওয়ার সময় এসি ট্রেন ছিল, তো হ্যাঁ ঠান্ডায় জ্বর এসে গেছে, তার পরের দিনই আর কি বলতে গেলে কম্পিটিশন। তো মানে সে একটা বিশাল মানে ভয়ের ব্যাপার যে কি করব ওখানে গিয়ে, মানে এত দূর যাচ্ছি কষ্ট করে, করতে পারবো না। তো সাথে সাথে ডাক্তার দেখানো হলো আর কি। তো ডাক্তার বললো ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, কিন্তু ও বোধহয় নাচতে পারবে না, একটু ঠিক হতে পারে, জ্বরটা কমতে পারে, কিন্তু নাচতে হয়তো পারবে না। তো তারপরে ওষুধ টষুধ দিল, খেয়ে মোটামুটি প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা, ওঠার মতো অবস্থা ছিল না। তো যেদিনকে সেদিনকে সকাল থেকে ঠাম্মা তো খুব গা হাত পা টিপছে, মানে যদি কোনো রকম, হ্যাঁ দাদুও ছিলেন, মাও গেছিলো সেবারে, তো খুব গা হাত পা টিপছে যদি সুস্থ হই। তো কিছুতেই কোনো রকম কিছু লাভ হচ্ছে না। তো তারপরে মনের জোরে বললাম যে না, আমাকে পারতেই হবে। তখন হঠাৎ করে বললাম যে না তুমি সাজাও দেখি, একবার এত দূর এসছি যখন হাল ছাড়বো কেন। তো লাস্ট চেষ্টাটা করেই দেখি। যুদ্ধক্ষেত্র থেকে পালাতে তো আমাকে বাড়ির লোক শেখায়নি, ফেস করো, তারপর হলে ফলটা আমাদের হাতে নিয়ে, আমাদের কর্মটা তো করতে হবে। তো সেই জন্য চেষ্টাটা করলাম, তারপরে আমি প্রাইজও পেয়েছি। মানে তুমি ডান্স করছো প্লাস তুমি মানে নাচের দিক থেকে তুমি যে প্রাইজ নিয়ে এসছো, মানে এত জ্বর হওয়া সত্ত্বেও ডাক্তার বারণ করতো, তার সত্ত্বেও তুমি প্রাইজ নিয়ে এসছো। এবার মানে এটাও আমি শুনেছি যে তুমি নাকি বাইরে বলতে বাংলাদেশেও নাকি তোমার একটা, বাংলাদেশেও আমি গিয়েছিলাম 2024 সালে, কত বছরে, আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে গিয়েছিলাম, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ওখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে পার্টিসিপেট করেছিলাম আমাদের ইউনিভার্সিটির একটা গ্রুপ মিলে। তো সেখানেও প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাই, ওনাদের অ্যারেঞ্জমেন্ট মানে মুগ্ধ করে দেয় আর কি, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সেইখানেও। মানে বাংলাদেশে কেউ মন জয় করে এসছে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এই যে বাংলাদেশে গেছো বা তুমি অন্য জায়গায় কম্পিটিশন তুমি ভালো করেছো, ভবিষ্যতের কথা আমি তোমাকে যদি বলি যে মানে আমরা তো যারা শুনছি বা যারা দেখছি অনেক কিছু শুনি, অনেক কিছু দেখি যে অনেক সিনেমার ক্ষেত্রে ডান্স কোরিওগ্রাফার দরকার হয় বা এরকম অনেক সিনেমায় আছে, কিন্তু বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্স। হ্যাঁ, এটা বলা হয়নি, আমি মেনলি ক্লাসিক্যাল ডান্স মানে ভরতনাট্যমটা নিজে শিখেছি এবং শেখাইও ভরতনাট্যম। এছাড়া রবীন্দ্র নৃত্য করাই, সৃজনশীল ক্রিয়েটিভ বিভিন্ন ডান্স আর ফোক ডান্স করাই। তা আমি এইটার মধ্যে আমি তোমার কতগুলো মানে আমি কিছু সেদিনকে দেখছিলাম ভিডিও, তো আমি তোমার কতগুলো ভিডিও দেখিনি, দর্শকরা দেখুক আমরাও দেখি আর কি। একদম। सांसों में तेरी सरगमे हैं, अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन। तेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है, मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है, मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है, लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल हैं। निजा 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 धनी 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 पदा 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 गमा पदा निजा
pani ni sa 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 gama pada ni da pada ni da pada ni sa gama pada ni da pada ni da pada ni sa gama pada ni da pada pama gama gari sa ni sa gama ga sa gama pada pada ni sa gama pada ni da pada pama gama gare sa ni sa gama ga sa gama pada pada ni sa ni sa ni sa ni sa ni sa ni sa thani 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 gama pada ni da pama gama pada ni da pama gama pama gama gare sa re sa ni sa pada ni ni sa sa gama ga sa sa ga gama pada ni da ni sa ga sa ni da pama gama da ni sa ni da pama gama gari sa ni sa gama da ni sa ni da pama gama gari sa ni da gama da ni sa ni da pama gama gari sa ni da ni ni sa sa ga ni sa sa ga mama sa sa ga mama da da ga mama da ni ni mama da ni ni sa sa da ni ni sa sa ga मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन मेरे ढोल ना ভাদুর সময় আসলো যখন তখন নদীর ভরা জৈব ভাদুর সময় আসলো যখন তখন নদীর ভরা জৈব हमारे आंगना दुआरे ऐसा मोहक रूप सजा रे नीले पीले लाल गुलाबी हो गए नैन कजरा रे अरे गारे 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 कोई गाँव आया हमारे ढोली छमके ढोल बजा रे ढोली छमके ढोल बजा रे रंगीला हमारा ढोलना ढोलना आरा रा रा आयो रे मारो ढोलना आयो रे मारो ढोल তুমি যে তোমার যে ডান্স আমি দেখলাম, নৃত্যগুলো দেখলাম, খুব ভালো লাগলো। মানে আউটডোর শুট তুমি করেছো বা তোমার তুমি দেখলো, দর্শক দেখলো, তো খুব সুন্দর লাগলো। কিন্তু ব্যাপার যেটা সেটা হয়েছে মানে যেটা আমি তোমাকে দেখার মানে ডান্স দেখার আগে তোমাকে আমি বলছিলাম যে সিনেমাতে যদি কখনো তোমার সুযোগ হয় যে এই সিনেমাতে ভারতনাট্যম কিছু নাচ আমি মানে নাচতে চাইছি, তো সেইটাকে যদি তুমি মানে তোমার সুযোগ হয় তখন তুমি কি করবে? আমি করব, কারণ ক্লাসিক্যাল ডান্স ফর্মে আমার কোনো আপত্তি নেই, যেহেতু আমি নিজে ভারতনাট্যমটাকে খুব ভালোবাসি। আমি অবশ্যই করব, সেরকম সুযোগ হলে আমি করব। আচ্ছা, আমি তোমাকে আবার কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, আমাকে তাড়াতাড়ি উত্তর দেবে। হ্যাঁ, নিশ্চয়ই তুমি সিনেমা দেখো, কবিতার বই পড়ো কি? সেরকম পড়া হয়। খুব একটা পড়া হয় না। মানে তোমার বাবা, আমি যতটুকু জানি বা দেখেছি, তোমার বাবা একজন লেখালেখির মধ্যে যত লেখক বলতে পারে, কবি বলতে পারে। তো তোমার প্রিয় অভিনেতা কে? বাংলা না হিন্দি? বাংলা। বাংলার প্রিয় অভিনেতা সেই উত্তম কুমার। প্রিয় অভিনেত্রী কে? প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রিয় গান কোনটি? কিসের মধ্যে? মানে বাংলা। বাংলা যে কোনো গান। প্রিয় গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই গানটা। জীবনে সব থেকে প্রিয় জিনিস কি? সবচেয়ে প্রিয় জিনিস বলতে, প্রিয় জিনিস মানে কি হিসেবে প্রিয়? প্রিয় জিনিস মিনস অনেকে আছে আমার ফোন আমার খুব প্রিয়, বা আমার কাজ আমার প্রিয়, আমার মানে আচ্ছা। বিষয়টা কি তোমার প্রিয় সব থেকে আচ্ছা। কোনটা? প্রিয় জিনিস কাজটাই বলতে পারেন। কাজের মধ্যেই সব থেকে বেশি আনন্দ পাই। জীবনে যদি সব থেকে বড় কোনো প্ল্যাটফর্ম পাও, সেখানে কি যাবে কি যাবে? অবশ্যই। আজকে তোমাকে অনেকগুলো কোশ্চেন করা হলো, তার মধ্যে আর একটা সব থেকে লেটেস্ট, সেটা হয়েছে কি খেতে বেশি পছন্দ করো? মাটন বিরিয়ানি। কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করো? পাহাড়ে। কাছের মানুষকে? কাছের মানুষ, সব থেকে কাছের মানুষ দাদু আর ঠাকুমা।
তারপর মা বাবা। বাবা মা মারবে কিন্তু শুনলে, দেখলেই মারবে। বাবা মা জানে। তারপরে বাবা মা। আচ্ছা, ভবিষ্যতে কি পরিকল্পনা নিচ্ছ? ভবিষ্যতে আমার একটা ভালো চাকরির পাশাপাশি আমার নাচ শেখানোর ইচ্ছে আছে। তুমি এইভাবেই এগিয়ে যাও আর দর্শকের মন জয় করো, কারণ দর্শকের তো আমাদের ভগবান। দর্শকের মন জয় করো, তোমার ডান্স, তোমার প্রোগ্রাম আমরা দেখি, আর মানুষ আরও দেখুক। তোমার স্টুডেন্ট যারা আছে তারাও তোমাকে ম্যাডাম ম্যাডাম করে আরও এগিয়ে নিয়ে যাক, আর ভবিষ্যতে আর অনেক কিছু করো এই আশা রাখবো আমি। আর দাসান কোম্পানিতে এসে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, মানে আমি একদম খুব থ্যাঙ্কফুল আপনাদের কাছে। তুমি এইভাবেই এগিয়ে যাও, তোমার এই এগোনোর চলার পথ আরও প্রসারিত হোক, আমরা এই প্রার্থনা করি, বা দর্শকের কাছে এটাই আমরা কামনা করব যে দর্শকেরা তোমাকে মন ভরে আশীর্বাদ দিক তারা। আর আজকে দাসান কোম্পানিতে তোমার জন্য ছোট্ট একটি গিফট আছে, দাসান কোম্পানির পক্ষ থেকে ছোট্ট একটি। থ্যাংক ইউ। আপনারাও এইভাবে দেখতে থাকুন দাসান কোম্পানি। আজ যেতে যেতে একটা কথা বলতে হয় যে শিল্পী হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক তাকে কষ্ট করতে হয়, অনেক জার্নির মধ্যে দিয়ে তাকে যেতে হয়। একটা সঠিক শিল্পী হতে গেলে তাকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, তবে সে একজন সঠিক শিল্পী হতে পারবে। আপনারা এইভাবেই দাসান কোম্পানির পাশে থাকুন, দাসান কোম্পানি দেখতে থাকুন। সবাইকে আবারও একবার অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।